সেদিনও ছিল ৯ তারিখ। কালও ছিল মাসের ৯ তারিখ। মাস দুটো ছিল আলাদা। ক্যালেন্ডার পাল্টেছে, প্রতিবাদের ভাষা পাল্টেছে, শুধু এক পরিবারের অভাব রয়ে গেছে সেই একই। অগাস্ট ৯, ২০২৪ থেকে ঝরে পড়া সেই চোখের জল সাক্ষী এক সময়ের আর সময়ের অভাবের। ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। কন্যাহারা মা বাবা আর আর্তনাদে নয়, সংগ্রামে অবিকল। তাদের মতে বিচার আজও হয়নি। সামাজিক এক অনুষ্ঠানে মেয়ের জন্মদিনের উষ্ণ আনন্দ আজ ওই ব্যাগে বন্দি। মেয়ে নাইবা থাক, তার স্মৃতিটুকুই না হয় সম্বল। তাই ব্যাগে করে মা নিজে হাতে পায়েস বানিয়ে এনেছেন, সব্বাইকে দিলেন। পরনে এক সাদা শাড়ি, পাড়ে লেখা মেরুদণ্ড বিক্রি নেই। সেই একই প্রতিবাদী ভাষা, শুধু আজ বাকিরা নীরব। যারা সেদিন ছিল পথে সময়ের স্রোতে, তারা ভেসে গেছে। রয়ে গেছে এক অসম্পূর্ণ বিপ্লব, রয়ে গেছে রাজনীতির নোংরা পায়ের ছাপ। কাকু নমস্কার। আজকে দিনটা আপনাদের সবার জন্য আরও স্পেশাল হয়ে থাকতে পারতো যদি অভয়া আমাদের সঙ্গে থাকতো। আজকে জন্মদিন, নিজেকে আরো বেশি একলা লাগছে? আশেপাশে লোকজন আছে যারা? 1993 সালে আমার মেয়ের জন্ম, মঙ্গলবার দুপুর 12টার সময়। সেই সময় থেকেই আমাদের যে একটা মনের মধ্যে যে সাহস ছিল, সেই সাহসটা এখন ভেঙে গেছে। এবং পরবর্তীকালে আমার মেয়ে আমরা যে পজিশন থেকে মেয়েকে ডাক্তার করেছিলাম, আজকে সমাজে এরা ভাবাটা ওইরকম পজিশন থেকে ভাবাটা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু অনেক পরিশ্রম করে, মেয়েটাও পরিশ্রম করে, আমরাও তার সঙ্গে সহযোগিতা করে আজ সে একটা জায়গায় পৌঁছেছিল। এবং যে কোনো কারণে আমরা সমাজে প্রভাবশালী নয় বলেই আজকে আমার মেয়েটাকে মরতে হয়েছে। আমার মেয়ে যদি আমরা যদি প্রভাবশালী হতাম, আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কলেজ কর্তৃপক্ষ পেত না। কলেজ কর্তৃপক্ষই আমার মেয়েকে মেরেছে, এতে কোনো ভুল নেই। এবং রাষ্ট্র, মানে আমাদের যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রে যে ক্ষমতায় যারা আছে, তারাই আমার মেয়ের মৃত্যুর সঙ্গে যুক্ত। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা ডাক্তার এবং এই সংগঠন যারা লোক, তারাই এই মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত। সরাসরি যুক্ত মানে সঞ্জয়, যাকে কোর্ট দোষী বলেছে? না না না, এর সঙ্গে অনেকে যুক্ত আছে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সবাই যুক্ত এবং সবাই বিষয়টা জানে। আজকে কেউই সামনে এসে মুখ খুলছে না। যেমন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, এইচওডি সুমিত্রা তপাদার, ভিপি সুমিত্রা তপাদার, ভিপি অরুণব দত্ত চৌধুরী, এইচওডি, এরা সমস্ত এই ষড়যন্ত্রের সঙ্গে এবং খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সিবিআই তদন্ত এগুলো কেন বের করতে পারলো না বাবু? পারবে। সে আদালতে আমাদের কাছে যা এখন ক্লু আছে, আদালতে যদি আমরা পেশ করতে পারি, অবশ্যই সিবিআইকে কাজ করতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলো আমরা মুখে বলছে, সিবিআই এই সমস্ত বিষয়গুলো দেখছে না। এবং শিয়ালদা আদালত বারবার রায় দিচ্ছে এগুলো দেখার জন্য, কিন্তু করছে না। কেন সিবিআই দেখছে না? সিবিআই এর বক্তব্য এক সঞ্জয়ই হচ্ছে অপরাধী, বাকি কেউই অপরাধী নয়। সিবিআই আমরা যখনই সিবিআই সঙ্গে কথা বলতে, সিবিআই একটাই, কোনো না কোনো জায়গায় সেটিং হয়ে আছে, কোনো না কোনোভাবে, কোনো রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, যে কোনো কারণে সিবিআইয়ের হাত পা বাঁধা হয়ে গেছে। সেই কারণে সিবিআই তদন্ত করছে, এতে কোনো ভুল নেই। আপনারা সিবিআই চেয়েছিলেন একটা না না, আমরা সিবিআই চাইনি। আমরা চেয়েছিলাম ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি
কোর্ট মনিটরিং, এবং কোর্ট সেখানে রায় দিয়েছিল সিবিআই তদন্ত CBI করবে, কোর্ট মনিটরিং করবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, সুপ্রিম কোর্ট যে মামলাটা সুমোটো নিয়েছিল, প্রায় 1.5 বছর ধরে মামলাটাকে আটকে রেখেছে। কি মনিটরিং করেছে? হাইকোর্টে যখন মামলাটা রিটার্ন এলো, যখন আমরা রিড করলাম 17ই মার্চ, হাইকোর্টেও যখন মামলাটা এসেছে, হাইকোর্ট কি মনিটরিং করেছে? যেটুকু মনিটরিং করা শিয়ালদা কোর্ট করেছে, কিন্তু শিয়ালদা কোর্টের মনিটরিংয়ের সিবিআই কোনো পাত্তাই দেয় না। আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে যে চিঠিটা সিবিআইকে দিয়েছিলাম, এই বিষয়গুলো দেখা উচিত, চন্দ্রচূড় বলেছিলেন বা মা বাবার কথা অনুযায়ী এগুলো দেখা উচিত, কিন্তু সিবিআই দেখে। সেই চিঠিরও জবাব সিবিআই কোনো দেয়নি। মানে সুপ্রিম আজকে 27শে ডিসেম্বর 2024-এর পর থেকে আমাদের যিনি আইও সীমা পাহুজা, তাকে কলকাতায় পরিযায়ী পাখির মতন মাঝে মাঝে ওই যখন কোর্টের ডেট থাকে, না আসলে হবে না তখনই আসে, বাকি সময় আমাদের কলকাতায় থাকেই না। কোনো রকম তদন্ত সিবিআই করছে না, শুধু আজে বাজে মানে মিথ্যা কথা মানে বলে ব্যাপারটাকে কভার আপ করা, সিবিআইও কভার আপ করার চেষ্টা করে। সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্র সরকার থেকে জানি না সহযোগিতা- কেন্দ্রীয় সরকার থেকে কোনো রকম সহযোগিতা করছে। সিবিআই কেন্দ্রীয় এজেন্সি নামেই, কিন্তু সিবিআই আমার যখন প্রথম ডিরেক্টরের সঙ্গে দেখা করতে বুক ফুলিয়ে বলছিলেন, আমরা কারোর সঙ্গে মাথা বিক্রি করা না, আমরা স্বাধীনভাবে কাজ করি। কিন্তু স্যার কীভাবে স্বাধীন কাজ করেন তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। যেমন আমাদের তদন্ত কোনো প্রশ্নের উত্তর নেই সিবিআইয়ের কাছে, সিবিআই বলছে তো মামলা ছেড়ে দেবো, সিবিআই ডিরেক্টর বলছে মামলা ছেড়ে দেবো, শিয়ালদা কোর্টে সিবিআই উকিল বলছে মামলা কী করে ছেড়ে দেওয়া যায়। আমরা বলছি ছেড়ে দিন, আমাদের ভয় দেখাচ্ছে। মামলাটা ছেড়ে দিলে তো আবার কে নেবে? জানি না, সেটা কোর্ট বুঝবে, সেটা তো আমাদের দায়িত্ব নয়। স্যার, এই যে আপনি বললেন কেন্দ্রীয় সরকারের থেকেও কোনো সহযোগিতা পাননি, কেন্দ্রীয় সরকারও তো একটা দল রয়েছে, তারা কিন্তু বারংবার আপনাদের জন্য রাজ্য সরকার, রাজ্যে যে অংশ আছে দলের, তারা আমাদের সঙ্গে সবসময় চেষ্টা করে এবং তারা লড়াই চালাচ্ছে বিচারটা ছিনিয়ে আনার, কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানে আপনি বলছেন রাজ্যের বিজেপি আপনাদের সঙ্গে যোগাযোগ- অবশ্যই সবসময় সহযোগিতা করছে। আচ্ছা, আপনি মাঝখানে বলেছিলেন স্যার যে শুভেন্দু বাবুর সঙ্গে আপনি দেখা না, করেছেন। সেটা তো অনেকদিন ধরে আমাদের সঙ্গে এখনো লিঙ্ক সেরকমভাবে নেই আগের মতন। তবে 2-1 দিন আগে একটা মেসেজ করেছিলাম, এবং পার্টি অফিসে তো আমরা যাই মোটামুটি, লোকাল 2-4 জনের সঙ্গে অবশ্যই। শুভেন্দুবাবুর সঙ্গে সেরকম ধরনের লিঙ্ক এখন নেই, কি জানি না কী কারণে, তিনি হয়তো বেশি ব্যস্ত হয়ে গেছেন অন্যান্য বিষয়ের দিয়ে। আপনি গেছিলেন সল্টলেকের বিজেপি হ্যাঁ, অফিসে? বিজেপি অফিসে গেছে। আচ্ছা, কিন্তু ওখানে দেখা হয়নি। না, একদিন গেলাম, পরে দেখা হয়েছে, পরে শ্রমিকবাবু আরেকদিন গেছিলাম, শ্রমিকবাবু নিজেই আমাদের সঙ্গে দেখা করেছে। শুভেন্দু বাবু দেখা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য, আচ্ছা, উনি কি আশ্বস্ত করেছেন? উনি বলেছেন যে চেষ্টা করব, আমরা তো চেষ্টা করছি, যে বলবে এটাও বলেছেন যে আমরা ক্ষমতা আসতে পারি, পাতালে থাকলেও আসাম যারা ক্রিমিনাল তাদের খুঁজে বের করে আমরা শাস্তি দেবো। আচ্ছা, মানে এবার আপনি আপনি তাহলে এটা প্রয়োজন তাদের আসা, কারণ আপনাদের ইনভেস্টিগেশন কোনোভাবে এগোচ্ছে না। আপনি বলছেন বাংলার বিজেপি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার রেখেছে, তো কোনোভাবে আপনি তাদের হয়ে রাজনৈতিক কোনো স্টেটমেন্ট না, সাপোর্ট সেরকম আমরা রাজনীতির মধ্যে যাব না। রাজনীতি নয়, কিন্তু তাদের সাপোর্টে আপনারা কোনো ক্যাম্পেইন আমরা সত্যি কথা কি, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ, যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব। কোনোভাবে শ্রমিক বাবুর সঙ্গে কোনো মঞ্চ শেয়ার করা কিছু? না, সেগুলো সরাসরি রাজনীতি আমরা যাব না। আচ্ছা। যেখানে নির্দলীয় পতাকাবিহীন কোনো অনুষ্ঠান তাহলে অবশ্যই যাব। আর সেই পতাকাবিহীন প্রোগ্রাম সরকারের এগেনস্টে হলে সেখানেও সেখানে অবশ্যই যাব। যেমন গতকাল সংগ্রামী যৌথ মঞ্চে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অসুস্থ ছিলাম বলে যেতে পারিনি। ওরা তো পতাকা ছাড়াই সমস্ত করে। আজকে WJDF এর অনুষ্ঠান আছে, সেখানে যাব। জমায়েত যেখানে হবে, সাধারণ লোক যেখানে আসবে, আমরা সেখানে যাব। আমি আপনাকে দেখেছিলাম এই যখন কলকাতার বুকে আপনাদের মিছিল হলো, কৌস্তব বাগচি, তার সঙ্গে আপনারা হাঁটলেন, অন্যান্য বিজেপি নেতারাও ছিল, শুভেন্দুবাবু। দেখবেন পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে ওরা অনুষ্ঠানটা হয়েছিল, নবান্ন অভিযানটা হয়েছিল, কিন্তু সেখানে আমরা সমস্ত দলকে আহ্বান করেছিলাম, কিন্তু সবাই সাড়া দেয়নি। সত্যি কথা মানে বলতে গেলে পশ্চিমবঙ্গে যারা মানুষ হিসাবে হৃদয় আছে তারা অবশ্যই এসেছিল। সেখানে তৃণমূলের সদস্যরাও ছিলেন উপস্থিত। এখন যিনি এখানে উপস্থিত আছেন, তিনিও একজন তৃণমূলের কাউন্সিলর। তিনিও বললেন যে এই মেয়েটা সম্বন্ধে কিছু দু একটা কথা আমার বলা উচিত, কারণ আমিও একটা মেয়ের মা। সুতরাং এইটার কোনো বিষয় নয়, একদমই না, মানে যারা মানবিকতা আছে, বিষয় আছে, তারা অবশ্যই এগিয়ে আসছে এবং আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে এই বিচার ছিনিয়ে আনার চেষ্টা করছে। কাকু, আমার স্পষ্ট মনে আছে আপনারা বিধানসভাতেও গেছিলেন, আপনি কাকিমা আপনারা দুজনেই হ্যাঁ, গেছিলেন হ্যাঁ, গেছি। বিধানসভাতে। বিধানসভা সংবিধান দিবসে গেছিলাম, হ্যাঁ, সংবিধানকে শ্রদ্ধা জানানোর জন্য। আপনারা ওখানে গেছিলেন শুভেন্দু বাবুর সঙ্গে হ্যাঁ, দেখা করতে, এবং নসর সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু শুভেন্দু বাবুর সঙ্গে সেদিনকে দেখা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, কেন শুভেন্দু বাবুর সঙ্গে শুধু নয়, ওনাদের যে দলের যে কজন MLA সেদিন উপস্থিত ছিলেন, সবার সঙ্গে আমাদের কথা হয়েছিল এবং তারা সবাই আশ্বস্ত করেছিলেন
এই ন্যায় বিচারের জন্য সবসময় আপনাদের পাশে আছে। আপনি সেই এবং আশ্বাসের উপর এখনো ভরসা আছে? আশ্বাসটা যেটা বললাম, ন্যায় বিচার আমাদেরই ছিনিয়ে আনতে হবে, সেখানে কেউ আমাদের সহযোগিতা করবে না, সেটা আমরা ভালোই বুঝে গেছি এবং করতে পারছে না। নাকি যে সিস্টেমটাই এখন, মানে আপনি বিশ্বজিৎ বসুর বক্তব্য দু একদিন আগে শুনেছেন, যেখানে বলেছেন যে আমাদের বিচার ব্যবস্থা অসুস্থ। তার মানে কি উনি সরাসরি বলতে পারেননি, উনি একজন প্রাক্তন বিচারপতি, উনিও বলতে চেয়েছেন যে বিচার ব্যবস্থার উপর ভরসা করাটা কঠিন। কাকু মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্ট তারা কেন হঠাৎ করে আপনার মতে এমন কিছু করবে যাতে কিনা রাজ্য সরকারের সুবিধা হয়, বা সিবিআই কাজ করবে না, তাতেও তো রাজ্য সরকারের প্রথম থেকে আজকে পশ্চিমবঙ্গের যত রকম ঘটনা ঘটেছে, যেগুলো সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ব্যাপারগুলোকে ঝেড়ে সিবিআইয়ের ঘাড়ে ফেলে দেওয়ার জন্য, কেন্দ্রের উপর ফেলে দেওয়ার জন্য সিবিআই তদন্তের ব্যবস্থা করেছে। আমাদের মামলাটাও মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন 4 দিন আমি দেখবো, না পারলে আমি সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওনাদের কথাবার্তা এবং পরিবেশ আমাদের পছন্দ হয়নি, বাধ্য হয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালতে একদিন মামলা শুনেই সিবিআইকে আপনি বলছেন কোনো জায়গায় একটা সেটিং আছে। কিছু না, সেটিংয়ের ব্যাপারটা নয়, কিছু একটা এটা যে রাজনীতিক সেটিং সেটা নয়, এটা অর্থনৈতিক সেটিংও হতে পারে। সরাসরি সেটা আমরা জানি না, সুতরাং এই ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু কিছু না কিছু একটা ব্যাপার আছে, সেটাও আমাদের বের করার চেষ্টা করতে হচ্ছে। আপনি যে বললেন আপনাদের কাছে তথ্য আছে যেটা কোর্টে গেছে, এখন কোর্টের থেকে তারা হ্যাঁ, যদি কোর্টে গেছে যে সমস্ত কেমন তথ্য ধরনের? আছে, সেই সমস্ত তথ্য কোর্টের সামনে যদি আমরা প্রডিউস করতে পারি, অবশ্যই কোর্টের যেমন কথা। যদি একটা না, সেগুলো উদাহরণ দেওয়া যাবে না এই মুহূর্তে, বিচার বিভাগীয় বিষয়। সেগুলো যদি আমরা কোর্টের কাছে কোর্ট গ্রহণযোগ্য বলে মনে করে, অবশ্যই সিবিআইকে কাজ করতে হবে কাকু এবং গ্রহণযোগ্য সেগুলো। আপনারা কার থেকে সাপোর্ট পাচ্ছেন এখন? কারণ সবার থেকে সাপোর্ট পাচ্ছি, আবার কারোর থেকেই পাচ্ছি না। বিচারের ব্যাপারে আমাদের নিজেদেরই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতে হচ্ছে। আপনাদের দুঃখ লাগে না কাকু যে আপনাদের যখন এই ঘটনাটা ঘটলো, রাজনৈতিক দলেরা বারবার করে পোস্টার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে নামলো, কিন্তু আজকে বছর পর বছর ঘুরে আপনি আছেন মেয়েকে ছাড়া, এই জন্মদিনটায় আপনারা আছেন মেয়েকে ছাড়া, আর তাদের সঙ্গে চেয়েও আপনারা হয়তো দেখা করতে পারছেন না, বা তারা পাশে নেই। না, সেরকম নয়, দেখা করতে চাইলে পাশে সবাই আছে, সবাই মন থেকে। আজকে পশ্চিমবঙ্গের 10 কোটি লোকের মধ্যে আমি তো বলতে পারি, আমার যা ধারণা, বিভিন্ন প্রান্ত গিয়ে দেখেছি, মানুষ আমার মেয়েকে কেউ ভোলেনি। কোনোদিন আজকে বলবেন। আজকে পরিস্থিতি মানুষকে একটু ব্যাকফুটে ঠেলে দিতে বাধ্য হয়েছে। পরিস্থিতি আবার যখন ঘুরে আসবে, তো মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে। আজকে আপনাকে ফোন করেছিল আপনাদের, মানে যারা নাকি সতীর্থরা, যারা এতদিন আপনাদের সঙ্গে থেকেছে বা থাকার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের থেকে ফোন? সবার সঙ্গে তো যে কথা হয়, WJD বিশেষ করে, এরা জুনিয়র ডাক্তার এবং ডাক্তার ফ্রন্ট সিনিয়র ডাক্তার, তারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। ডাক্তাররা মেনলি বেশিরভাগ যোগাযোগ রাখে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ থাকে না তা না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ আছে। গতকাল যেমন কংগ্রেস পার্টি থেকে একজন ফোন করেছিল। আচ্ছা। এগুলো হয়, এগুলো মানে এই রাজ্যের কংগ্রেস? বামপন্থীরা, রাজ্য কংগ্রেস বামপন্থীরাও খবরাখবর নেয়, হুম। সবাই খবরাখবর রাখে। এবং বললাম তো, সবার মনের মধ্যে আছে বিষয়টা, কিন্তু বিষয়টা এমনই একটা পরিস্থিতির মধ্যে সবাই একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়ে একটা সাইডে এখন সবাই আছে। কাকু আপনি একাধিকবার চিঠি লিখেছেন অমিত শাহকে, উনি গৃহমন্ত্রী। শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং বিজেপির সমস্ত নেতা নেত্রীকে ট্যাগ করে আমরা চিঠি মেল করেছি, কিন্তু কারোর কাছ থেকে, একমাত্র রাষ্ট্রপতির কাছ থেকে জবাব পেয়েছি যে আমি বিষয়টা নিয়ে খুবই ব্যথিত, কিন্তু আমার কাছে সময় নেই কথা বলার, হ্যাঁ, আমার কাছে সময় নেই দেখা করার। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেছে। আচ্ছা। প্রধানমন্ত্রী বলেছেন এই বিষয়টা হোম মিনিস্ট্রি দেখবে, এবং একটা হোম মিনিস্ট্রি ফোন নাম্বার আমাদের দিয়েছিলেন। আজ পর্যন্ত সেই ফোন নাম্বারে আমরা কোনো রেসপন্স পাইনি। তারপর সেই ফোন নাম্বার রিং হয়, ফোন ধরেন, বলে যদি আপনাদের সঙ্গে দেখা করেন, মিট হয়, তাহলে অবশ্যই আমরা ফোন করে জানিয়ে দেবো। তো রাষ্ট্রপতির কাছে এটা নিয়ে সময় নেই, প্রধানমন্ত্রী বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে সে নাম্বারে আপনারা পাচ্ছেন না। নমস্কার, নমস্কার, ভালো আছেন আপনি? হ্যাঁ। ভুল প্রশ্ন আমি জানি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সে ফোন নম্বরে পাচ্ছেন না। কোথায় বিশ্বাসটা করবেন? আমি বুঝতেই পারছি না যে আপনারা এত যে চেষ্টা করছেন। এই জন্য লড়াইটা আমাদের কঠিন হচ্ছে। যেমন আদালতে দিবাংশু বসাক এজলাসে মামলাটি আছে, 36 বার লিস্টেড হওয়ার পরেও মামলা শুনানি হয়নি। বাধ্য হয়ে আমরা ওখানে মেনশন করেছিলাম, কিন্তু উনি মেনশন নেননি। বাধ্য হয়ে প্রধান বিচারপতির কাছে আমাদের মেনশন করতে হচ্ছে। প্রধান বিচারপতি এবার আজকে কোনো অ্যান্সার দেবেন, তিনি যদি কোনো আবার ভুলে কোনো আমাদের বিপক্ষে অ্যান্সার দেন, আবার মেনশন করতে হবে। এটাই সমস্যা তৈরি হচ্ছে। এইভাবে মেনশন তারিখ পে তা তারিখ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু আপনি আমায় বলুন,
আমি আমি অভয়ের জন্য, আর প্রশ্নটা আমি অভয়কে মাথায় রেখে করছি, যারা নাকি আসলো এখানে এসে বললো যে বেটি সুরক্ষিত নেই, রাজনীতি করলো, পলিটিক্যাল স্টেজ থেকে বললো, তারা বলছে তাদের কাছে সময় নেই, স্বরাষ্ট্রমন্ত্রী দেখবে নাম্বার তুলছে না। জানি না এই বিষয়টা, না আমাদের এই বিষয়টা তো আমাদের তো মানে ব্যাপারটা দেখতে হচ্ছে, এটাই দুঃখ একটা- লাগেনি এটাই? এটা তো মন খারাপ হয় যখন আদালতে গেলে, যখন শুনানি না হয় তখন তো মন খারাপ আমাদের হয়। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি যদি চাইতেন পরের দিনই বিচারটা দিয়ে দিতে পারতেন। কারণ আমার মেয়ে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে মৃত্যুটা তার খুন হয়েছে, এটা কোনো মানে তথ্য প্রমাণ লাগেই না বলছি আমি। কারণ পোস্টমর্টম রিপোর্ট যেটা বলছে 12টা থেকে সকাল 6টা অবধি তার মৃত্যু ঘটেছে। 12টা থেকে সকাল 6টা তার সাথে কারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। ডিপার্টমেন্টাল কি কোনো তদন্ত হয়েছে? হয়নি। যে সঞ্জয়কে ধরা হয়েছে তার কি যে আঙুলের তাকেও চাপ জিজ্ঞাসাবাদ করো। বা তার মুখের যে কামড়ে আমার মেয়ের দাগ ছিল করা হয়েছে? হয়নি। বাকি যারা ডিউটি করছিল ওখানে তাদের কি কোনো তদন্ত হয়েছে? কোনো তদন্তই হয়নি। তাহলে বিচারটা আমরা যে পাচ্ছি না বলবো, কিন্তু এদেরকে পাবো কি করে? আপনি বলছেন এগুলো সব সরকারি সংস্থা, সরকারি লোকজন, এদেরকে সরকার বাঁচালো, হ্যাঁ, কিন্তু সিবিআই তো সরকারের নয়, তারা ইনভেস্টিগেট করতে কেন তাদেরকে ধরলো না? দুই সরকারই চাইছে না, তাই আমরা বিচার পাচ্ছি না। তাদের লাভটা কি এদের? ওদের আড়াল করতে চাইছে প্রভাবশালী ব্যক্তিদের, কোনো হয়তো বড় কোনো মাথার নাম বেরিয়ে আসবে। সেটাই আমাদের খুঁজতে হচ্ছে, এটাই তো বললাম, যে বিষয়টা কোথায় আছে বাধা, সেটাই আমাদের খুঁজতে হচ্ছে। মেয়ে তদন্ত করাচ্ছে, ওই জিনিসটা বেশি এখন প্রায়োরিটি পাচ্ছে আমাদের। মনে হয় কোনো জায়গায় আপনাদের সঙ্গে পুরোপুরি ধোঁকা হলো? না না, কেউ আমাদের ধোঁকা ধোঁকা আমাদের দিয়ে পালাতে পারবে না সে, কারণ আমার মেয়ে সেবা করতো মানুষের। আমরা কোনো দুজনে কোনোদিন এই জন্মে তো বলতে পারি কোনোদিন কারো ক্ষতি করিনি। আগে শুনতাম যে যারা কারো ক্ষতি চায় না তাদের কোনোদিন কোনো ক্ষতি হয় না, কিন্তু প্রত্যক্ষ দেখলাম যে যারা কারো ক্ষতি চায় না তার আগে ক্ষতিটা হয়। আচ্ছা, ওকে। এই যে চিঠি লেখার সিলসিলা, এগুলো কি আরো কন্টিনিউ করবেন? আরো হ্যাঁ। সবসময় চলতে থাকবে, সবসময়। রোজই প্রতিদিন চলতে থাকে এটা। আমাদের এখন এটাই কাজ। আগে মেয়ে ছোট ছিল, তাকে বড় করব, কিভাবে সে চাইতো ডাক্তার হব, কিভাবে সেটা করব, সেটা করতাম। তিনজনে মিলেই করতাম, ও পড়াশোনা করতো, আমরা কাজ করতাম। আর এখন ও নেই, কিন্তু আমাদের মধ্যে ও রয়েছে, শক্তিটা ও যোগাচ্ছে, আর বিচারটা ওই আনবে, ওর বিচার। এখন আমাদের এটাই কাজ। লাস্ট চিঠি কবে লিখেছেন কাউকে? এই যে প্রধান বিচারপতির কাছে আমরাই লিখেছি। চিফ হ্যাঁ। জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত, না না, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্ট। মা, আজকের দিনটা সবার সঙ্গে শেয়ার করলেন, দেখলাম এটা। আহ, অভয়ের সঙ্গে রাত্রি 12টার এই ফেব্রুয়ারি 8-9-এর মাঝখানে সেই মুহূর্তটা কেমন থাকতো? ওটা তো ওর বাবা টের পেত না, ওর বাবা তো অন্য ঘরে ঘুমাতো, আমি আর ও একসাথে ঘুমাতাম। রাত্রির 12টা বাজলেই প্রথম ফোনটা আসতো সায়ন্তনের কাছ থেকে, ওর যে বয়ফ্রেন্ড। তারপরে 1-2 ঘন্টা চলতো এই বার্থডে উইশ, সমস্ত এমআর, যা যা ওর যারা বন্ধু বান্ধব। তারপরে সকালে ও ছুটি নিত না, রীতিমতো চলে যেত, সেখানেও পালন হতো ওর জন্মদিন। তারপরে রাত্রে বাড়িতে এসে বাবা রান্না কেকটা কাটতে ভীষণ পছন্দ করতো, আর বলতো সবচেয়ে বাপি তোমার কেকটা সুন্দর হয়েছে। শান্তন বাবুর সঙ্গে যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, উনি যোগাযোগ রাখেন আপনাদের হ্যাঁ। সাথে? ইফ আই এম নট রং, উনি তো গেছিলেন না আপনাদের সাথে অ্যাসেম্বলিতে, আপনাদের সঙ্গে ছিল? সেদিন যায়নি, ও প্রথম দিন ওরা আন্দোলন করেছে, আমাদের সঙ্গে কোনো জায়গায় যায়নি। আচ্ছা আচ্ছা, আমার বলার কিছু ভাষা নেই, শুধু এটুকুন জানি যে যদি আপনারা লড়াইয়ের রাস্তায় থাকেন তাহলে মানুষ হয়তো থাকবে। একদম। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 9 ফেব্রুয়ারি অভয়ের জন্মদিন। আজকে 9 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 1.5 বছরের বেশি পেরিয়ে গেছে এই পৃথিবী অভয়াকে ছাড়া। এই অভাবটা অনুভব শুধু পৃথিবীর মধ্যে যদি একটা পরিবার খুব ব্যক্তিগতভাবে দিন প্রতিদিন করে, সেটা হচ্ছে অভয়ার নিজের মা বাবা। তাদের পরিবার আজ অসম্পূর্ণ, তাদের পরিবারের আনন্দধারা সব কিছুই যেন অসম্পূর্ণ। কিন্তু আজকের দিনে তাদের বাণী স্তব্ধ নয়, এবং স্পষ্ট ভাষায় তারা বলছেন বিচারের লড়াই চলবে। তাদের
তাদের ধারণা এখনো যে তারা তারা বিচার পায়নি এবং তাই বিচারের লড়াই রাস্তাতেই চলবে। আর কোনো রাজনৈতিক দল পাশে থাকুক বা না থাকুক, মানুষ হয়তো তাদের পাশে থাকবে। বহু রাজনৈতিক দল তাদেরকে পাশে রেখে অনেক অনুষ্ঠান করেছে, আন্দোলন করেছে। আবার বহু সেই রাজনৈতিক দলই যাদের সঙ্গে বারংবার চেষ্টা করেছে যোগাযোগ করবার, কিন্তু মা বাবা যোগাযোগ করে উঠতে পারেনি। তাই আজকে কোনো একটা জায়গায় আস্থা, ভরসা এ সবার সঙ্গে একটা যুদ্ধ চলছে। কাকে বিশ্বাস করব, কতটা বিশ্বাস করব, আর তার পরিণাম কি হবে। সব তর্ক বিতর্ককে সাইডে রেখে একটা বিশ্বাস নিশ্চিত, সেটা হচ্ছে মানুষের উপর। আর মানুষের বিশ্বাসটাকে হাতিয়ার করে তারা এই বিচারের দাবিটা তারা নিয়ে এগিয়ে চলবে। ক্যামেরায় তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে সোদপুর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিডি বাংলার জন্য।